নমস্কার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন ওই অ্যাফিলিয়েটেড লিঙ্ক, তারপরে ওই মনিটাইজেশন, এসব নিয়ে একদম পাগল হয়ে যাচ্ছি। তাই তোমাদের কাছে আসতে টাইমটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কি করা যাবে? এগুলোর জন্য তো একটু সবাই দিতে হবে। এগুলোর জন্যই তো এত পরিশ্রম করছি অসুস্থ শরীরে। আচ্ছা, যাই হোক, তোমরা রাগ করো না, আবার আমি সময় মতো এসে যাব। তো তোমরা ভালো ভালো থেকো, এটাই ঈশ্বরের কাছে সমান প্রার্থনা করি। আজকে প্রায় 5:30 বেজে গেছে। ভেরি সরি। আর আজকে কী বার? শনিবার, সোমবার। সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। 18 তারিখ, 23 তারিখ আমার মেয়ে আসবে, সেই আনন্দ। সেখানেও একটু কাজ আছে, ঘরদোর গোছানো, জামাই আসবে, তার শোয়ার ঠিকঠাক ব্যবস্থা করা, এইসব আর কি, টুকটাক। খুব বেশি না হলো, আনন্দও যেমন আছে, গোছানো আছে, রান্না বান্না করবো, ওরা যেটা ভালোবাসে সেগুলো। রাঙ্গা আলুর পুলি তো আমার বড় নাতি বলে দিয়েছে, সে রাঙ্গা আলুর পুলি খেতে যাবে। ছোটো নাতি পায়েস ভীষণ ভালোবাসে, পায়েস খেতে। ডোন্ট গিভ কাজু অ্যান্ড কিসমিস ইন মাই পায়েস, এরকম ভাবে আঙুল নেড়ে। উফ, আজকালকার ছেলেপিলে যা হয়েছে না, সত্যি। আচ্ছা, আমি কিন্তু ফিরে দেখা উপন্যাসটা ওই ভাঙা গড়ার খেলা থেকেই পড়ছি। হ্যাঁ, ভাঙা গড়ার খেলাতেই এটা 3টে উপন্যাস বেরিয়েছিল। আজকে আমরা দশম পর্ব অবধি পড়েছিলাম, আজকে 11 পর্ব পড়ব। আচ্ছা, আমি লাস্টটা পড়ে নিয়ে আর আরম্ভ করছি একটু লাস্টটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কতটা শুনেছো তাহলে তোমরা বুঝতে পারবে। কলি বলল, আমি কি করে জানবো কার জন্যে তৈরি হচ্ছে? সে খাবারের থালাটা ঠেলে দিয়ে উঠে চলে গেল, খাটে গিয়ে গোজ হয়ে শুয়ে পড়ল। মা ইশারায় স্নেহাকে চুপ করতে বললেন। তুই এগিয়ে যা, আমি দেখছি ওকে তুলে খাওয়াতে পারি যদি। স্নেহা এগিয়ে গেল, কিন্তু রাস্তায় নেমে ওর খুব হতাশ লাগলো। এ যা জেদি মেয়ে তৈরি হচ্ছে, মনে তো হয় না ও মৈনাককে সহজে মেনে নেবে। স্নেহার মা নাতনির রাগ ভাঙাতে ঘরে গেলেন। কলির গায়ে মাথায় অনেক হাত বুলিয়ে হাত বুলিয়ে ওকে বুঝিয়ে খাইয়ে দিলেন। ঠান্ডা হওয়ার পর তিনি কলিকে বললেন, কলি, তোমার সাথে আমার কিছু কথা আছে দিদিভাই। কলি বলল, কি কথা দিদুন? উনি বললেন, আমার কথাটা একটু মন দিয়ে শুনে বুঝার চেষ্টা করো, তারপর উত্তর দিও। ও আজকের জন্য শাসন করবে তো? আচ্ছা, আর কোনোদিন হাত দিয়ে খাবার তুলব না, ভুল হয়ে গেছে। দিদুন, মারই বা কি এমন বন্ধু হলো যে মা আমার খাবার কথা ভুলে না ভেবে তার জন্য ব্যস্ত? মা তো জানে আমার স্কুল থেকে এলে কত খিদে পায়। দিদিভাই, তোমার মায়ের জীবনে তোমার মায়ের জীবনে একজন পরম বন্ধু। তুমি জানো না, তোমার জন্মের কত আগে থেকে মায়ের সাথে পরিচয়। ভাগ্যের বিপর্যয়ে দুজনে আলাদা হয়ে গিয়েছিল, আবার এতদিন পর দেখা হয়েছে। তোমার মা তো তোমার জন্যই সারাদিন পরিশ্রম করে, স্কুলের পরও রোজ টিউশন করে, শুধু ভালোভাবে তোমায় ভালোভাবে মানুষ করবে বলে। নিজে একটা ভালো শাড়ি কখনো কেনেনি, কিন্তু তোমার কোনো অভাব রাখেনি। তোমার বাবা খুব সাধারণ একজন গ্রামের স্কুল টিচার ছিলেন। তোমার মায় তাকে জোর করে কলকাতায় নিয়ে এসে
একের পর এক পরীক্ষায় পাশ করিয়ে নিজেও খেয়ে না খেয়ে স্বামীর প্রতিষ্ঠার জন্য লড়াই করে যায়। তোমার বাবা কলকাতায় সবে চাকরি পেয়ে দাঁড়াতে না দাঁড়াতেই তিনি মারা যান। তারপর আবার শুরু হয় সংগ্রাম, তোমার মায়ের যুদ্ধ। তুমি ভাবো তো, একবার আজ যদি তোমার মায়ের ওই গ্রাম্য জীবন মেনে নিত, তাহলে তুমি হয়তো এতদিনে ওই গ্রামের কোনো এক চাষাভুষো ঘরের বউ হয়ে থাকতে। এই স্কুল, পড়াশোনা, এমন সুন্দর জীবনের ছবি কি তুমি দেখতে পেতে? না, আজ হঠাৎ কেন এসব বলছো দিদুন? বলছি তার কারণ আছে। মায়ের যে বন্ধু, তিনি এখানকার হাসপাতালে একজন খুব বড় ডাক্তার। তোমার মায়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। ইনি বিদেশে পড়তে যান। কথা ছিল ফিরে এসে দুজনের বিয়ে হবে। কিন্তু ভাগ্যের চরম দুর্বিপাকে আমরা গৃহহারা হই। তখন বাধ্য হয়ে দেশের বাড়িতে ফিরে যেতে। তোমার দাদু মারা যাওয়ার পর তোমার মায়ের কাকা ওকে একরকম জোর করে ওই অজপাড়াগায় বিয়ে দেয়। ইনি আমাদের খুঁজে পাননি, কিন্তু আর কাউকে বিয়েও করেননি। আজ এতদিন পর আবার দুজনের দেখা হয়েছে। আমারও তো ইচ্ছে হয় আমার মেয়েটা একটু ভালোভাবে বাঁচুক। সেই কোন ছোট বয়স থেকে বিধবা জীবন ভোগ করে যাচ্ছে, শুধু লড়াই করে যাচ্ছে। তাই আমি চাই ঠাকুরের ইচ্ছেতে দুজনের যখন আবার দেখা হয়েছে, তখন ওরা বিয়ে করুক। আর আমি দুজনেই মায়ের সাথেই থাকবো। না, এ কিছুতেই হতে পারে না। কেন পারে না দিদিভাই? না, এই বয়সে মা বিয়ে করলে আমার বন্ধুদের কাছে আমি কি করে মুখ দেখাবো? মুখ দেখাতে না পারলে অন্য স্কুলে ভর্তি হবে। আশ্রমের স্কুলই তো খুব ভালো। না, আমি কিছুতেই নতুন স্কুলে পড়বো না। এ কিছুতেই হতে পারে না। দিদিভাই, তুমি এত স্বার্থপর। আমি তোমার বোধহয় ঠিক শিক্ষা দিতে পারিনি। কলি বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। মৈনাককে খাইয়ে স্নেহা বেশ খুশি মনে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় সে একটা রিক্সা নিয়েছে। এখন ফাঁকা রাস্তায় রিক্সাটা বেশ জোরেই ছুটছে। স্নেহা ভাবছে মৈনাকের ছেলে মানুষের কথা। কিছুতেই তাকে আসতে দিতে চায় না। হাত ধরে কাছে টেনে রেখেছে। স্নেহা বলছিল, কি হচ্ছে? কেউ যদি আসে কি ভাববে বলো তো? মৈনাক বলল, যার যা ভাবার ভাবুক, আমি আর পারছি না। স্নেহা একরকম জোর করেই তার হাতটা ছাড়িয়ে নিল। মৈনাক বলল, উফ, কি নিষ্ঠুর। স্নেহা হেসে বলল, ওরকম করে না লক্ষ্মীটি। আবার তো কাল আসবো। ছেলে মানুষের মতো বলল, কাল কিন্তু বেশি দেরি করবে না। আমি সারাদিন অপেক্ষা করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার কাল স্কুল আছে না? মৈনাক বলল, এবার স্কুলটা ছেড়ে দাও, আমি তো এসে গেছি। বাড়ির কাছাকাছি রিক্সাটা এসে গেছে। স্নেহা ভাড়া মিটিয়ে বাড়ি ঢুকলো। ঘরে ঢোকার মুখে থমকে দাঁড়ালো। মা মেয়ের বেশ কিছু কথোপকথন তার কানে গেল। ঘরে ঢুকে স্নেহা বলল, মা, ওকে আর কিছু বলে কাজ নেই। তুমি এসো, আমরা খেয়ে নিই। খাও তো রাতে ওই দুটি খই আর দই। ওইটুকু সময় মতো না খেলে বাঁচবে কি করে? কলি হঠাৎ উঠে বসে বলল, দিদুন কত নিয়ম মানে, রাতে ভাত পর্যন্ত খায় না। আর তুমি তুমি আমার বাবাকে ভুলে গিয়ে। হ্যাঁ, কলি হঠাৎ উঠে বসে বলল, দিদুন কত নিয়ম মানে, রাতে ভাত পর্যন্ত খায় না। আর তুমি আমার বাবাকে ভুলে আবার বিয়ে করার কথা ভাবছো? ছি! স্নেহা মেয়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। দরজা ধরে দাঁড়িয়ে পড়ল। স্নেহার মা খুব রেগে গেলেন। নাতনিকে কড়া গলায় বললেন, চুপ,
একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না আজ। আজ থেকে আমায় দিদুন বলেও ডাকবে না। বাইরে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। দুজনেই রান্নাঘরের সামনে খোলা জায়গায় দালানটায় বসে পড়ল। স্নেহা কাঠের মতন বসে থাকলো, আর মা ফুপিয়ে কেঁদে উঠলেন। আজকে এই অবধি পড়লাম। আবার আমি দাগ দিয়ে রাখছি কতটা করে পড়ছি, তা নিলে আবার ভুলে যাই। তাহলে কালকে দ্বাদশ পর্বটা পড়বো। এবারে কিন্তু বাকি দুটো আমি অর্ধেকটা কিছুটা পড়ে বন্ধ করে রেখেছিলাম, ও দুটো শুরু করব আবার পড়া। কিছুটা আবার কিছুদিন আবার এমনি কবিতা গল্প পড়ে নিই, তারপর ও দুটো আবার শুরু করব। ঠিক আছে, রাখি বন্ধুরা। অনেক ভালোবাসা নিও, লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ।